নমস্কার বন্ধুরা, কথা কাহিনী চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে একটি বিশেষ টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকে যাওয়ার আগে প্রথমে একটা ডিসক্লেইমার দিয়ে রাখি যে এই ভিডিওতে আমি যা বলছি এটা কেবলমাত্র আমার ব্যক্তিগত মত। আজকের টপিকের বিষয় হচ্ছে আত্মনির্ভর ভারত। এখন সারা পৃথিবীতে করোনা ভাইরাসের প্রভাব চলছে। সংক্রমণের দিক থেকে আমরা 4 নম্বরে আছি। আমাদের ঠিক ওপরে 3 নম্বরে আছে রাশিয়া, যার টোটাল আক্রান্তের সংখ্যা 6,61,000-62,000-এর কাছাকাছি, এবং এই মুহূর্তে আমাদের দেশে আক্রান্তের সংখ্যা হচ্ছে 6,07,000-এর কাছাকাছি। এবং প্রত্যেক দিন যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে 3 নম্বর স্থানে পৌঁছাতে আমাদের 3 দিন থেকে 4 দিন লাগবে। এটা অবশ্যই একটা দুঃখের খবর, সুখবর নয়। আমরা 4 নম্বর থেকে 3 নম্বরে উঠবো, এটা খারাপের দিকে। আসল বিষয়টা হচ্ছে প্রধানমন্ত্রী এই করোনা ভাইরাস মোকাবিলার জন্য কি করা উচিত সেই বিষয়ে উনি একটা স্পিচ দিয়েছিলেন কয়েকদিন আগে। তাতে আত্মনির্ভর ভারত অভিযান বা আত্মনির্ভর ভারত অভিযানের কথা বলেছিলেন। এই কথাটি কেবলমাত্র করোনা ভাইরাসের সঙ্গে যুক্ত বলে আমার কিন্তু মনে হয়নি। আচ্ছা, প্রথমে বলি আত্মনির্ভর মানে কি। আমরা ছোটবেলায় বাবা মার কাছ থেকে শুনেছি, কিংবা আমরা ছোটদেরকে বলি নিজের পায়ে দাঁড়াও, বড় হও, নিজের পায়ে দাঁড়াও, নিজে কিছু করো। অর্থাৎ তুমি এমনভাবে চলো, এমনভাবে তোমার লক্ষ্যটা ঠিক করো যাতে তুমি নিজে নিজেই বড় হতে পারো অপরের সাহায্য ছাড়া। যদি দরকার হয় সাহায্য নেবে, কিন্তু প্রধান 100-র মধ্যে 90% দক্ষতা, ইচ্ছা, আগ্রহ তোমার থাকবে এবং সেই হিসাবে তুমি পায়ে দাঁড়াতে পারবে। নিজের পায়ে দাঁড়াও, নিজে কিছু করো, বড় হও, এটা হচ্ছে আত্মনির্ভর বা স্বনির্ভর। প্রধানমন্ত্রী স্বনির্ভর ভারত গঠনের কথা বলেছেন। এটা কেবলমাত্র কোভিডের সঙ্গে যুক্ত নয়। আমাদের ভারত এখন যে জায়গায় আছে সেই জায়গা থেকে আত্মনির্ভর ভারত হতে গেলে যে সময়টা লাগবে তা 1 বছর 2 বছরের মধ্যে হবে না, 5 বছরের মধ্যে হবে কিনা সেটাও সন্দেহ। সুতরাং এই যে কথাটা বলা হয়েছে এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। প্রধানমন্ত্রী হিসাবে তখন নরেন্দ্র মোদী যদি নাও থাকেন, এর কাজটা কিন্তু চলতে থাকবে। এবার আসি আত্মনির্ভর ভারত অভিযান বা আত্মনির্ভর, এটা কেন দরকার। আমরা যে পরিমাণ বিদেশি দ্রব্য আমদানি করি আমাদের দেশে, একটা দেশকে স্ট্রং হতে গেলে তাকে আরও বেশি পরিমাণ রপ্তানি করতে হবে। যদি বিদেশি মুদ্রার ভান্ডার দেশে সঞ্চিত না থাকে, প্রচুর পরিমাণে যদি সঞ্চিত না থাকে, তাহলে আমাদের বৈদেশিক বাণিজ্যে অনেক অসুবিধা হবে। এবং এই কথাটার মাধ্যমে প্রধানমন্ত্রী জোর দিতে চেয়েছেন যে নিজের দক্ষতাকে বাড়াও, আরও বেশি প্রোডাকশান করো, ইম্পোর্ট কম করো কিন্তু এক্সপোর্ট বেশি করো। এবং আমাদের দেশে কোনো কিছুর অভাব নেই। আমাদের দেশের যে ট্যালেন্ট, সেই ট্যালেন্ট সারা পৃথিবী দাপিয়ে বেড়াচ্ছে। বিভিন্ন দেশ আমাদের দেশের ট্যালেন্টকে ব্যবহার করছে। বিশ্বের 1 থেকে 100 নম্বর টপ যে কোম্পানিগুলো আছে, সে টেকনোলজি হোক, ওষুধ কোম্পানি হোক, বা বিভিন্ন ধরনের যে সমস্ত কোম্পানি আছে, কারখানা, কলকারখানা আছে, তার প্রথম 100টা যদি লিস্ট তৈরি করা হয় তাহলে অনেকগুলোতেই দেখা যাবে যে টপ জায়গায় আমাদের ইন্ডিয়ানরা আছে। সুতরাং আমাদের দেশে ট্যালেন্ট আছে। এই ট্যালেন্টকে আমাদের দেশের কাজে যদি লাগানো যায় তাহলে আমাদের দেশ আরও উন্নত হতে পারবে, আরও উন্নতি লাভ করতে পারবে। সুতরাং এটা দরকার। বিশ্বের বিভিন্ন দেশ এখন প্রতিযোগিতা চলছে, সারা পৃথিবীতে প্রতিযোগিতা চলছে। চার্লস ডারউইন তার বইতে বলেছিলেন যোগ্যতমের উদ্বর্তন, অর্থাৎ যার যোগ্যতা আছে সে ওপরে উঠবেই, তাকে কেউ ঠেকাতে পারবে না।
এই আত্মনির্ভর ভারত অভিযান, এই কথাটার পেছনে ভাবনাটা কি? কৃষি, প্রথম পয়েন্ট হচ্ছে কৃষি। কৃষিতে আমাদের দেশের কৃষকরা রোজগার খুব কম করে, তাদের আয় বাড়ানোর দরকার। কারণ কৃষিজ প্রোডাকশান আমাদের দেশে যে পরিমাণ চাহিদা, যে পরিমাণ লাগে, তার থেকে বেশি আমরা উৎপাদন করতে পারি, আমাদের কৃষকরা পারেন। আধুনিক প্রযুক্তি, উন্নত ফলনশীল বীজ, ধান, জল ব্যবহার করে আমরা এটাকে বাড়াতে পারি। কৃষকরা ফসলের ঠিক দাম পায় না। কৃষক এবং ভোক্তার মাঝখানে অনেক সংখ্যক ব্যবসায়ী রয়েছে যারা এই ম্যাক্সিমাম মুনাফাটা নিয়ে নেয়। কৃষকরা গরিব থেকে গরিবই থেকে যায়। তিনি কৃষিক্ষেত্রে যাতে কৃষকদের আয়টা বাড়ে তার উপরে জোর দিয়েছেন। তাহলে আয় বাড়াতে গেলে কি করতে হবে? কৃষি গবেষণা করতে হবে আরও ভালোভাবে। কোন সময়ে কোন গাছ লাগালে গাছে ফলন ভালো হয়, কোন সময় কতটুকু সার দিলে ফলন ভালো হয়, আমাদের দেশের কৃষকরা অনেকেই সেটা জানেন। তবুও আরও একটু যদি তাদেরকে গাইড করা যায় বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিয়ে, তাহলে আরও ভালো হতে পারে। সুতরাং কৃষিক্ষেত্রে উৎপাদন বাড়াতে হবে এবং আমাদের দেশের খাদ্যবস্তু কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে যায়। কৃষিক্ষেত্রে আমাদের দেশ স্বনির্ভর। নির্ভরতা আরও একটু বাড়াতে হবে, দক্ষতা আরও একটু বাড়াতে হবে। 2 নম্বর হচ্ছে এমপ্লয়মেন্ট। আমাদের দেশে বিগত 5-7 বছর ধরে যদি দেখা যায়, সরকারি চাকরির পরিধি কিন্তু কমে যাচ্ছে। বিভিন্ন সরকারি কোম্পানিগুলিকে বেসরকারির হাতে তুলে দেওয়া হচ্ছে, অথবা সরকারি কোম্পানির একটা অংশ বেসরকারিকরণ করা হচ্ছে। অনেক কোম্পানি একসময় আমাদের দেশে দাপিয়ে বেড়াতো, প্রচুর লোক তাতে কাজ করত, সেই কোম্পানি উঠে যাওয়ার মুখে। এরকম অনেক কোম্পানি আছে। এই দেখুন না, টেলিফোন, বিএসএনএল, একসময় এই কোম্পানির আমাদের দেশে দাপিয়ে বেড়াতো। ভোডাফোন, এয়ারটেল, আইডিয়া তখন আসেনি। একটা বা কারোর বাড়িতে যদি টেলিফোন লাগে, অ্যাপ্লিকেশান করলে 3 বছর, 4 বছর, 5 বছর পরে তারা কানেকশান পেতেন। চাহিদা অনেক, সাপ্লাই দিয়ে পারতো না, এরকম একটা পরিস্থিতি ছিল। সেই কোম্পানিটা এখন উঠে যাওয়ার মুখে। এর জন্য দায়ী কারা? দায়ী অবশ্যই সরকারি নীতি, দায়ী অবশ্যই সরকারি কর্মচারীদের মানসিকতা। একটা কোম্পানিতে টেলিফোনের জন্য আবেদন করলে যদি 3 বছর লাগে, আর আরেকটা কোম্পানি যদি আসে, সে যদি আবেদন করার সঙ্গে সঙ্গে কানেকশানটা দিয়ে দিতে পারে, তাহলে স্বভাবতই আমাদের যাদের টেলিফোন দরকার হবে তারা 2-4 টাকা, 200-400 টাকা বেশি লাগলেও আমরা কিন্তু দ্বিতীয় অপশানটাই নেব। যে কারণে এই বিভিন্ন বেসরকারি টেলিফোন কোম্পানিগুলো কিন্তু এত বাড়ন্ত লাভ করতে পেরেছে। তুলনায় আমাদের দেশের কোম্পানিটা কিন্তু দিন দিন আরও পিছিয়ে পড়ছে, লসে রান করছে এবং এখন উঠে যাওয়ার মুখে। এই জায়গাটাকে পাল্টাতে হবে। সুতরাং আত্মনির্ভর হতে গেলে আমাদেরকে এটাকে দাঁড় করাতেই হবে, এইরকম একটা মানসিক শক্তি রাখতে হবে। এটা জাস্ট একটা উদাহরণস্বরূপ বললাম। সরকারি কোম্পানিতে আমাদের দেশে যে পরিমাণ কর্মচারীরা কাজ করে এবং যে পরিমাণ বেতন পায়, পাশাপাশি বেসরকারি কোম্পানিতে কোনো কর্মচারী একই লেভেলে যদি থাকে, যে পরিমাণ কাজ করে এবং যে পরিমাণ বেতন পায়, তার মধ্যে ফারাক অনেকটাই। সরকারি চাকরি করে বলে এদের মধ্যে একটা অন্যরকম একটা ভাব, কি হবে না করলে, এরকম একটা ভাব। এই ভাবটাকে দূর করতে হবে। আত্মনির্ভর হতে গেলে এই রকম মনোভাব থাকা যাবে না। মনে করুন একটা অফিসে 4টে টেবিল আছে এবং অফিসার প্রত্যেক টেবিলের কর্মচারীদেরকে আলাদা আলাদা কাজ দিয়ে রেখেছেন। আমাদের দেশে যেটা দেখা যায়, সরকারি কোম্পানিতে একটা টেবিলের কর্মচারী যদি তার নির্দিষ্ট কাজকর্ম করে ফেলেন, করা হয়ে যায়, তিনি ব্যাগটা গুটিয়ে নিয়ে বাড়ি চলে যান, কারণ তার ডিউটি শেষ। আত্মনির্ভর হতে গেলে, দেশকে আত্মনির্ভর করতে গেলে, এই আমার কাজ হয়ে গেল, তাড়াতাড়ি করে ফেললাম, বাড়ি চলে যাচ্ছি, এমন নয়। পাশের টেবিলে গিয়ে তাকে হেল্প করতে হবে, তবেই আমাদের দেশ আত্মনির্ভর হবে।
এবং সেটা সরকারি কোম্পানিতে, সরকারি অফিসে, সরকারি চাকরির জায়গায় কম দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রে অফিসে গেলে ওই টেবিলের লোক আসেনি, অপেক্ষা করুন, আসলে সার্ভিসটা পাবেন, ইনি বসে আছেন, ইনি একটু সহায়তা করলেই কাজটা হয়, তিনি করবেন না, কারণ ওই টেবিলের কাজ আলাদা। আমাদেরকে আমাদের এফিসিয়েন্সিটার পরিপূর্ণ ব্যবহার করতে হবে। আমরা আমাদের এফিসিয়েন্সির পরিপূর্ণ ব্যবহার করছি না। প্রধানমন্ত্রী আত্মনির্ভর হওয়ার কথা বলেছেন, তার অর্থ এটা যে আমাদের এফিসিয়েন্সিটাকে বাড়াতে হবে, এটা একটা সূত্র। 3 নম্বর, ডিসইনভেস্টমেন্ট, বেসরকারীকরণ বা বিনিয়ন্ত্রণ। আমাদের দেশের বেশিরভাগ কোম্পানি, সরকারি কোম্পানির বা অনেকগুলো সরকারি কোম্পানি এখন বেসরকারির হাতে দিয়ে দেওয়া হচ্ছে, বেসরকারি মালিকানা আনা হচ্ছে। তার একটাই কারণ, বেসরকারি কোম্পানি যদি এত ভালো ভালো সরকারি কোম্পানি থাকা সত্ত্বেও আরও বেশি উন্নত হতে পারে, তাদের ব্যবস্থাপনাটা যদি আরও উন্নত হয়, তো সেই ব্যবস্থাপনাটা যদি আমাদের জায়গায় লাগানো যায়, তাহলে এটাও বড় হতে পারে। ডিসইনভেস্টমেন্টের মূল জায়গা হচ্ছে এটা। এতে যেমন সরকারি আয় কিছুটা বৃদ্ধি পাবে, 2 নম্বর, পরিচালন ব্যবস্থায় আরও গতি পাবে। এই শোনা যাচ্ছে যে আমাদের রেল দপ্তরও নাকি বেসরকারীকরণ করা হবে। দেশের কিছু কিছু জায়গায় বা কিছু কিছু সংখ্যক ট্রেনকে বেসরকারির হাতে তুলে দেওয়া হবে। এটা শুরু। এবং এইভাবে যদি হয়, তাহলে এখনকার সরকারি কর্মচারী বর্তমান বেতন কাঠামো অনুসারে যে পরিমাণ বেতন পান, বেসরকারি কোম্পানিতে ততটা বেতন পাবেন না, এটা নিশ্চিত। বেশি টাকা পেলে দায়িত্ব বেশি বাড়ে, বেশি মাইনে পেলে তার দায়িত্ব বেশি বাড়ে। উল্টো দিকে বলা যায়, যাকে দায়িত্ব বেশি দেওয়া হয় তাকে মাইনে বেশি দেওয়া হয়। আমাদের মধ্যে দেখা যায় মাইনেটা আমরা বেশি চাই, কম হয়ে গেলে জিন্দাবাদ জিন্দাবাদ, কিন্তু কাজের বেলায় করতে চাই না কাজ। আত্মনির্ভর হতে গেলে, দেশকে আত্মনির্ভর করতে গেলে কাজ করতে হবে। জিন্দাবাদ জিন্দাবাদ হয়তো হবে, কিন্তু সেটা থেকে কাজের উপর গুরুত্বটা বেশি হবে। আমাদের দেশের যে অবস্থা, সেই অবস্থা অনুসারে সরকারি কর্মচারীরা যথেষ্টই বেতন পান বেসরকারি কর্মচারীদের তুলনায়। তারপরেও তাদের শখ মেটে না। এতে কি হয়? অপচয় বাড়ে। এই অপচয়টা কমাতে হবে এবং দেখা যাবে এই আত্মনির্ভর ভারত অভিযান যেটা প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, তার ভবিষ্যৎ ফলশ্রুতি হচ্ছে বা ভবিষ্যৎ ফল হচ্ছে আরও বেশি বেশি কোম্পানি ডিসইনভেস্টমেন্ট হবে, সরকারি চাকরির জায়গাটা আরও কমে যাবে। বেসরকারি ক্ষেত্রে মানুষকে লড়াই করে বাঁচতে হবে। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এই স্লোগানটা একসময় রাজনৈতিক মঞ্চে দেখা যেত। সেই স্লোগানটা এখন সর্বত্র দেখা যাবে, যে আমাকে এই সমাজে বেঁচে থাকতে গেলে লড়াই করতেই হবে, আমার যোগ্যতাটাকে বাড়াতেই হবে। এবং আরেকটা বিষয় এর পেছনে আসে, যে আমাদের দেশে এখন প্রচুর পরিমাণ সংরক্ষণ আছে। সংরক্ষণের কথা বললে অনেকে রাগ করতে পারেন, সেই জন্য সংরক্ষণ কাদের দেওয়া হচ্ছে, ক্যাটাগরিটা কি, সেটা উল্লেখ করছি না। শুধু এই ছোট্ট ওয়ার্ডের মাধ্যমে বোঝাতে চাইছি, এই সংরক্ষণ ব্যবস্থাটা যতদিন থাকবে, আত্মনির্ভর ভারত অভিযান ততদিন সফল হবে না। যোগ্য লোককে যোগ্য পদে বসাতে হবে, সেইখানে সংরক্ষণ এসে বাধা দেয় যে এই লোকটা যোগ্য ওই পদে যাওয়ার জন্য, কিন্তু ওর ক্যাটাগরি এটা নয়, এখানে এই ক্যাটাগরি হবে আমাদের রোস্টার অনুসারে। এই জায়গাটা থাকবে না, থাকা উচিত না। আত্মনির্ভর ভারত করতে গেলে, আত্মনির্ভর দেশ করতে গেলে সংরক্ষণ ব্যবস্থাটা উঠে যাবে, উঠিয়ে দিতে হবে। অর্থনীতিকে সবল করতে হবে। অর্থনীতিকে সবল করতে গেলে প্রোডাকশন বাড়াতে হবে, উন্নত মানের জিনিস তৈরি করতে হবে, এবং সেই জিনিসটার দাম যত সস্তা হবে তত লোকে কিনবে।
বিদেশে বিক্রি করতে গেলে কম্পিটিশন মার্কেটে সস্তার জিনিস ভালো, এই দুটো বিষয় দরকার। সেটা করতে গেলে আমাদেরকে পরিশ্রম করতে হবে, প্রোডাক্টের গুণগত মান বাড়াতে হবে। এইটা হচ্ছে আত্মনির্ভর ভারত গঠনের সূত্র অথবা উপায়। পরিশেষে বলি যে আত্মনির্ভর দেশ গঠন করতে গেলে সংরক্ষণ ব্যবস্থা তুলে দিতে হবে, দেশে আরও বেশি পরিমাণে দক্ষতা বৃদ্ধির কাজ করতে হবে, স্কিল ডেভেলপড করতে হবে। আমাদের দেশে ট্যালেন্টের অভাব নেই, আমাদের দেশে মেটেরিয়ালের অভাব নেই, আমাদের জল হাওয়া এই পরিবেশ কাজকর্মের অনুকূল, অর্থাৎ সব দিক থেকেই আমাদের দেশ উপযুক্ত, কিন্তু আমরা পিছিয়ে পড়ছি। সেই কেন পিছিয়ে পড়ছি কারণগুলো অনুসন্ধান করতে হবে এবং সেগুলো মেরামত করতে হবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।